এক্সপ্রেস স্টুডিও বাংলা। খবরের হেডলাইনগুলো দেখলে অনেক সময় মনে হতে পারে মধ্যপ্রাচ্যের ছোড়া কোনো রকেট বা ধরুন তেহরানের কোনো বিস্ফোরণের সাথে। ঢাকার রান্নাঘরের চুলার বা ফ্যাক্টরির গ্যাস লাইনের হয়তো কোনো সম্পর্ক নেই। ঠিক মনে হতে পারে কোনো সম্পর্ক নেই, কিন্তু সুইস স্টুডিও বাংলা ডেইলি নিউজ অ্যানালিটিক্যাল ব্রিফের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, মানে কিভাবে হাজার মাইল দূরের ঘটনা আমাদের দৈনন্দিন জীবনের সাথে একেবারে আষ্টেপৃষ্ঠে জুড়ে যাচ্ছে। একদম তাই। আজ 6 মার্চ 2026। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমরা এমনভাবে একটা ডিপ ডাইভ দেব যেখানে শুধু ঘটনা নয়, বরং ঘটনার পেছনের কেন আর কিভাবে এই বিষয়গুলো আমরা খুঁজে বের করব। আর এই খোঁজার পথে আজ আমাদের টেবিলে বেশ কিছু চমৎকার তথ্যসূত্র আছে। মানে বাংলাদেশ প্রতিদিন, সংবাদ সংস্থা বাস, কলকাতার এই সময়, খুলনা গ্যাজেট থেকে শুরু করে টেকনোট, দ্য ডেইলি স্টার বা নিউজ সেন্ট্রালের মতো আন্তর্জাতিক পোর্টাল। হ্যাঁ, অনেকগুলো সোর্স। এই সবগুলো সূত্র মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ভূ রাজনীতি আমাদের অর্থনীতিকে নাড়া দিচ্ছে, আর প্রযুক্তির নতুন ঢেউ কিভাবে চেনা সমাজটাকে আসলে বদলে ফেলছে। তবে যারা শুনছেন তাদের জন্য একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো। আজকের আলোচনায় উঠে আসা রাজনৈতিক, কূটনৈতিক বা ভূরাজনৈতিক ইস্যুগুলোতে আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থাকব। অবশ্যই। উৎসগুলোতে ঠিক যে তথ্য আর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে, আমরা কেবল সেটাই বিশ্লেষণ করব। মানে কোনো বিশেষ পক্ষ নেওয়ার সুযোগ এখানে একদমই নেই। বস্তুনিষ্ঠ তথ্যের উপর ভিত্তি করেই আমাদের এই বিশ্লেষণটা এগিয়ে যাবে। তাহলে বিষয়টা একটু খুলে বলা যাক। আন্তর্জাতিক নিউজ পোর্টাল নিউজ সেন্ট্রাল জানাচ্ছে, তেহরানে আবারও তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল আর ইরানের এই সংঘাত এখন আর শুধু ওদের ভৌগোলিক সীমানা আটকে নেই। না, একদমই নেই। বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টটা যদি দেখি, তাহলে পরিষ্কার বোঝা যায় এই সংঘাতের সরাসরি ধাক্কাটা এসে লাগছে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে। একটা বিশাল জ্বালানি সংকট তৈরি হচ্ছে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই ডোমিনো ইফেক্ট বা চেইন রিয়াকশন। ধরুন গালফ অঞ্চলে যখনই কোনো উত্তেজনা তৈরি হয়, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে যখন জাহাজ চলাচল ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে, হ্যাঁ, হরমুজ প্রণালী, তখন পুরো বিশ্বের সাপ্লাই চেইন কেঁপে ওঠে। কারণ বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই পথ দিয়ে যায়। এই পথ বন্ধ মানে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া। কাতার এরই মধ্যে তাদের এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদন আর সরবরাহ বন্ধ রেখেছে। এই এলএনজি বা গ্যাস সরবরাহের ধাক্কাটা আসলে কতটা জোরালো সেটা বোঝার জন্য কিছু পরিসংখ্যান দেখা দরকার। বিশ্ববাজারে স্পট মার্কেটে এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ $12 থেকে 1 লাফে $25 ছাড়িয়ে গেছে। হ্যাঁ, $25। আর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি 67 থেকে $84 পৌঁছেছে। স্পট মার্কেট ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার এখানে। সাধারণত দেশগুলো দীর্ঘমেয়াদী চুক্তিতে একটা নির্দিষ্ট দামে গ্যাস কেনে, কিন্তু যখন হঠাৎ করে চাহিদা বাড়ে বা সরবরাহ কমে যায়, তখন তাৎক্ষণিকভাবে খোলা বাজার থেকে যে দামে গ্যাস কিনতে হয় সেটাই স্পট মার্কেট। মানে ইমার্জেন্সি কেনাকাটা আর কি। ঠিক। আর এই বাজারের দাম খুব দ্রুত ওঠানামা করে। এমএমবিটিইউ বা মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট হলো এই গ্যাস মাপার একক। $12 থেকে $25 মানে দাম দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। তার মানে দীর্ঘমেয়াদী চুক্তির বাইরে গিয়ে এখন গ্যাস কিনতে গেলে দ্বিগুণ টাকা গুনতে হবে, অথচ দেশে জ্বালানির বর্তমান মজুদ খুব একটা স্বস্তিদায়ক নয়। বাংলাদেশ প্রতিদিন বলছে দেশে এখন ডিজেলের মজুদ আছে মাত্র 9 দিনের। মাত্র 9 দিন? পেট্রোল 8 দিনের, আর অকটেন 15 দিনের। ডেলি উত্তর দক্ষিণের খবর অনুযায়ী এই অনিশ্চয়তার কারণে পেট্রোল পাম্পগুলোতে মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। অনেকেই ট্যাঙ্ক ফুল করে রাখছেন। একটা প্যানিক বাইং শুরু হয়েছে একদম। আর এই আতঙ্কের ঢেউ সোজা গিয়ে আছড়ে পড়েছে শেয়ার বাজারে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যাওয়ায় ডিএসই বা ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 140 পয়েন্ট পড়ে গেছে। সাধারণ মানুষের এই আতঙ্ক বা শেয়ার বাজারের পতন কিন্তু অস্বাভাবিক নয়। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে সরকারের ভর্তুকির ওপর এক বহাভয় চাপ তৈরি হয়। কতটা চাপ সেটা একটু বলি। 2024-25 অর্থবছরে শুধু বিদ্যুৎ খাতেই সরকারের ভর্তুকি ছিল প্রায় 62,000 কোটি টাকা। বিশাল অঙ্ক। এখন এই ভর্তুকি সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে।
পেট্রোবাংলা এরই মধ্যে দৈনিক প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সহজ কথায় গ্যাস রেশনিং আর বিদ্যুতের লোডশেডিং অনিবার্য। আর এর মানে হলো কারখানায় উৎপাদন ব্যাহত হবে? হ্যাঁ, যা শেষ পর্যন্ত বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে। একদিকে বিশ্বজুড়ে জ্বালানির হাহাকার, অন্যদিকে দেশের লোডশেডিংয়ের শঙ্কা। এই অবস্থায় বাংলাদেশ প্রতিদিন আর প্রথম আলোর একটা খবর বেশ ইন্টারেস্টিং। সরকার শুধু নীতি নির্ধারণ করেই বসেনি, শীর্ষ পর্যায় থেকে একটা দৃশ্যমান সাশ্রয়ী উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগটার কথা বলছেন তো? হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে এসে কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াসের নির্ধারণ করেন। সরকারের তরফ থেকে যে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার করা বা অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা, সেগুলোর সাথে এই ব্যক্তিগত উদ্যোগটা বেশ সামঞ্জস্যপূর্ণ। কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী নিজের রুমের কটা লাইট জ্বালালেন বা এসির টেম্পারেচার কত রাখলেন, সেটা কি আসলেই জাতীয় অর্থনীতিতে খুব বড় কোনো প্রভাব ফেলতে পারে? সরাসরি অঙ্কের হিসাবে হয়তো খুব বড় প্রভাব ফেলবে না, কিন্তু যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এর মনস্তাত্ত্বিক প্রভাবটা বিশাল। আচ্ছা, কিভাবে? সাধারণ মানুষকে যখন সাশ্রয়ী হতে বলা হয়, তখন তারা সাধারণত উদাসীন থাকে। কিন্তু রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যখন এমন প্রতীকী আচরণ আসে, তখন সেটা একটা শক্তিশালী বার্তা দেয় যে সংকটটা বাস্তব এবং সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। এটি শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং এক ধরনের মানসিক প্রস্তুতিও। ভৌত জগতে বিদ্যুতের সাশ্রয় বা প্রাকৃতিক জ্বালানি বাঁচানোর এই লড়াইয়ের মাঝেই কিন্তু আরেকটা সম্পূর্ণ ভিন্ন ধরনের লড়াই চলছে। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা বিদ্যুৎ সাশ্রয় করে হয়তো ঘর আলোকিত রাখার চেষ্টা করছি, কিন্তু ডিজিটাল জগতে এমন কিছু ঘটছে যা সাধারণ মানুষের দেখার চোখ বা বোঝার ক্ষমতাকেই অন্ধকার করে দিচ্ছে। খুলনা গ্যাজেটের ওই চাঞ্চল্যকর রিপোর্টটার কথা বলছেন তো? হ্যাঁ, পিআইবির ফ্যাক্ট চেক টিম বাংলা ফ্যাক্ট একটা রিপোর্ট দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটা ভুয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখানো হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, দেশের এই খারাপ সময়ে নতুন করে দেশ সংস্কারের শেখ হাসিনাকে দরকার। এই ধরনের এআই প্রযুক্তিকে ডিপফেক বলা হয়। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন নিখুঁতভাবে অডিও এবং ভিডিও তৈরি করা যায়, যা দেখে আসল নকল পার্থক্য করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। আর বাংলা ফ্যাক্ট একেবারে প্রমাণসহ দেখিয়ে দিয়েছে যে এটি শতভাগ ভুয়া। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ধরনের ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার ভুয়া অ্যাকাউন্ট থেকে এই ধরনের মিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। প্রযুক্তিতে ব্যবহার করে এই যে একটা ভুয়া বাস্তবতা বা সিনথেটিক রিয়ালিটি তৈরি করা হচ্ছে, এটা তো সমাজের জন্য রীতিমতো বিপজ্জনক। অবশ্যই বিপজ্জনক। যখন একটা দেশ রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে স্পর্শকাতর সময়ের মধ্যে দিয়ে যায়, তখন এমন একটা ভুয়া ভিডিও নিমেষেই বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। আগে মানুষকে শুধু খবরের সত্যতা যাচাই করতে হতো, এখন নিজের চোখ আর কানকেও বিশ্বাস করার আগে দুবার ভাবতে হচ্ছে। এটা তথ্য নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি। একদম তাই। দেশের ভেতরে এই ভৌত আর ডিজিটাল সংকটের সমান্তরালেই কিন্তু আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে একটা বড় ধরনের প্রস্তুতি চলছে। বাসের একটা খবর এক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য। ২০২৬ সালের ২রা জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচন হতে যাচ্ছে। আর এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে এই পদের জন্য লড়ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ঠিক, এই নির্বাচনটা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি তুলে ধরার জন্য একটা দারুণ সুযোগ। সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল বাংলাদেশ এরই মধ্যে ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের পূর্ণ সমর্থন আদায় করে নিয়েছে। ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় পথটা কিছুটা সহজ হয়েছে। পথ কিছুটা সহজ হলেও চ্যালেঞ্জ কিন্তু রয়েই গেছে, কারণ এখন মূল প্রতিদ্বন্দ্বী হল সাইপ্রাস। হ্যাঁ, সাইপ্রাস কিন্তু বসে নেই। তারা এই পদের জন্য সারা বছর জুড়েই ব্যাপক প্রচারণা চালিয়েছে। অন্যদিকে বাংলাদেশের হাতে প্রচারণার জন্য সময় আছে মাত্র ৩ মাসের মতো। সাইপ্রাস শক্তিশালী প্রার্থী হলেও ওআইসি-ভুক্ত দেশগুলোর সমর্থন পাওয়াটা একটা বড় গেম চেঞ্জার। ওআইসি শুধু ভোট দেবে না, তারা বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে সক্রিয়ভাবে ক্যাম্পেইন করবে বলেও জানিয়েছে। জাতিসংঘের মতো জায়গায়
এই ধরনের ব্লক ভোট বা জোটবদ্ধ সমর্থন অনেক সময় জয় পরাজয় নির্ধারণ করে দেয়। তবে আন্তর্জাতিক কূটনীতির হিসাব নিকাশ শুধু জাতিসংঘে সীমাবদ্ধ নেই। আমাদের নিজেদের অঞ্চলেও সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হচ্ছে। দ্য ডেইলি স্টারের একটা রিপোর্টে প্রতিবেশী দেশ ভারতের সাথে বর্তমান সম্পর্কের বিষয়টা উঠে এসেছে। হ্যাঁ, ওই রিপোর্টটা বেশ তাৎপর্যপূর্ণ। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানা যায় অসংখ্য বিদেশি কূটনীতিক উপস্থিত ছিলেন, তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো বিশেষ বার্তা। গত ১.৫ দশকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে নির্দিষ্ট একটা রূপরেখা ছিল, সেখানে একটা দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা। কিভাবে দেখছেন এটাকে? দ্য ডেইলি স্টারের বিশ্লেষণ অনুযায়ী পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ভারতের দিক থেকে নতুন করে যোগাযোগ স্থাপনের একটা কৌশল এটা। নরেন্দ্র মোদীর চিঠিতে খালেদা জিয়ার অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সূচনার কথাও বলা হয়েছে। কূটনীতিতে এই ধরনের সিম্বলিজম বা প্রতীকী বার্তার অনেক অর্থ থাকে। অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান রাজনৈতিক দলগুলোর সাথে ভারত যে নতুন করে একটা কার্যকরী সম্পর্ক তৈরি করতে চাইছে, এই সফর এবং বার্তাগুলো তারই পরিষ্কার প্রমাণ। প্রতিবেশীদের সাথে সম্পর্কের কথা যখন উঠলই, তখন সরাসরি সীমান্তের ওপারে একটু নজর দেয়া যাক। এই সময় পত্রিকার সূত্র ধরে আমরা পশ্চিমবঙ্গের ২০২৬ সালের রাজ্য বাজেটের কিছু দিক নিয়ে কথা বলতে পারি। এটা নিয়ে আলোচনা করাটা প্রাসঙ্গিক। হ্যাঁ, একটা প্রতিবেশী রাজ্যের বাজেট আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ সেখানকার অর্থনৈতিক নীতি বা জনকল্যাণমূলক পদক্ষেপগুলো প্রায়শই এই অঞ্চলের বৃহত্তর অর্থনীতির মেজাজটা বুঝতে সাহায্য করে। পরিসংখ্যানগুলো দেখলে বোঝা যায় এটি একটি বিশাল অঙ্কের বাজেট। মোট প্রায় ৪ লাখ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, যার মধ্যে ১,৬২,০০০ কোটি টাকাই বরাদ্দ করা হয়েছে সামাজিক সুরক্ষা খাতে। সামাজিক সুরক্ষার এই অঙ্কটা আসলেই বিশাল। নির্দিষ্ট করে বললে তাদের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি একটা সম্পূর্ণ নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে, বাংলার যুবসাথী। হ্যাঁ, বেকারদের জন্য। ঠিক। এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক যুবতীদের মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। ধারণা করা হচ্ছে এতে প্রায় ৩০ লক্ষ তরুণ সরাসরি উপকৃত হবেন। এছাড়াও আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার বা গ্রিন পুলিশের মতো চুক্তিভিত্তিক কর্মীদের ভাতাও বাড়ানো হয়েছে। এই বাজেট নিয়ে আলোচনা করার সময় এর পেছনের রাজনৈতিক অর্থনীতিটা বোঝা খুব জরুরি। এত বিশাল অঙ্কের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি মানুষের হাতে টাকা তুলে দেওয়ার নীতিটা অর্থনীতিতে কেমন প্রভাব ফেলে? এটা একটা বড় প্রশ্ন। একদিক থেকে এটি প্রান্তিক মানুষের হাতে নগদ অর্থ পৌঁছে দেয়, যা স্থানীয় বাজারে কেনাকাটা বাড়ায়, কিন্তু অন্যদিকে রাজ্যের আয়ের উৎস যদি সেই হারে না বাড়ে, তাহলে এই বিশাল খরচ সামলাতে গিয়ে সরকারকে অতিরিক্ত ঋণ করতে হয়, যার দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য চাপের হতে পারে। আর ঠিক এই কারণেই বাজেটটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক চলছে। এই সময় জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে একটি ইউনিভার্সাল বাজেট বা সর্বজনীন বাজেট হিসেবে আখ্যা দিয়েছেন। তার যুক্তি হল, এই বাজেটের মাধ্যমে সমাজের সব স্তরের মানুষকে সুরক্ষার চাদরে আনা সম্ভব হচ্ছে। আর বিরোধী পক্ষের দৃষ্টিভঙ্গিটাও সমান্তরালভাবে শোনা দরকার আমাদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বাজেটকে দিশাহীন এবং মিথ্যার দলিল বলেছেন। কারণটা কি? তার মূল সমালোচনা হল, এই বাজেটে শিল্প বা কর্মসংস্থান সৃষ্টির কোনো টেকসই বা সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। যখন বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি না করে শুধু ভাতা দেওয়া হয়, তখন সেটাকে বিরোধীরা অনেক সময় আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুধুই একটা জনমুখী বা পপুলিস্ট চমক হিসেবে দেখে থাকে। এই পাল্টাপাল্টি যুক্তির মাঝেই লুকিয়ে থাকে প্রকৃত অর্থনীতি। কর্মসংস্থান সৃষ্টি করা বনাম সরাসরি ভাতা প্রদান, এই দুই নীতির দ্বন্দ্ব কেবল পশ্চিমবঙ্গে নয়, সারা বিশ্বের অর্থনীতিবিদদের কাছেই একটা বড় আলোচনার বিষয়। একদমই তাই। কর্মসংস্থান না থাকলে দীর্ঘমেয়াদী উন্নয়ন আসলে বাধাগ্রস্ত হয়। কর্মসংস্থানের কথা যখন আসলই, তখন গ্লোবাল টেক ল্যান্ডস্কেপ বা বিশ্বব্যাপী প্রযুক্তি খাতের বর্তমান অবস্থা নিয়ে টেকনোট পোর্টালে প্রকাশিত একটা খবর একটু ভাবিয়ে তুলতে পারে আমাদের। খবরটা হলো ২০২৬ সালের মাত্র প্রথম ৬ সপ্তাহেই বিশ্বজুড়ে টেক সেক্টরে ৩০,৭০০ কর্মী ছাঁটাই করা হয়েছে। বছরের শুরুতেই এত বড় সংখ্যার ছাঁটাই সত্যিই একটা অশনি সংকেত।
কিন্তু এর পিছনের কারণটা গতানুগতিক নয়। সাধারণত কোম্পানিগুলোর লোকসান করলে বা দেউলিয়া হওয়ার পথে থাকলে কর্মী ছাঁটাই করে, কিন্তু এখনকার চিত্রটা ভিন্ন। ঠিক। রিপোর্টটিতে সুইডেন ভিত্তিক টেলিকম যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান এরিকসনের একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। তারা প্রায় ১৯০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। অথচ কোম্পানিটা কিন্তু আর্থিকভাবে বেশ লাভজনক অবস্থাতেই আছে। তাহলে এই ছাঁটাই কেন? এই কেন এর উত্তরটা লুকিয়ে আছে এফিসিয়েন্সি বা দক্ষতার নতুন সংজ্ঞার মধ্যে। কোম্পানিগুলো এখন শুধু টিকে থাকার জন্য নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার বাড়িয়ে নিজেদের আরও বেশি লাভজনক করার চেষ্টা করছে। মানে কাজটা এআই দিয়ে করানো হচ্ছে? ঠিক তাই। যে কাজটা আগে ৫ জন কর্মী মিলে করত, এখন এআই এর সাহায্যে সেটা হয়তো একজনই করতে পারছে। ফলে বাকি ৪ জনের আর প্রয়োজন থাকছে না। তার মানে আমরা এআই নিয়ে আগে যে আলোচনাটা করছিলাম, কিভাবে এটা ডিপফেক বানিয়ে সমাজকে বিভ্রান্ত করছে, এখন দেখছি সেটা কর্পোরেট জগতেও একটা বিশাল রদবদল ঘটাচ্ছে। এআই এর এই উত্থান কি তাহলে ভবিষ্যতে শুধু মানুষের কাজের জায়গাই দখল করবে, নাকি নতুন কোনো কর্মসংস্থানের দুয়ার খুলে দেবে? এটা এই মুহূর্তের সবচেয়ে বড় ডিবেট। প্রযুক্তির প্রতিটি বড় বিপ্লবী শুরুতে পুরনো কাজগুলোকে ধ্বংস করেছে, কিন্তু পরে নতুন ধরনের কাজ তৈরি করেছে। তবে এআই এর ক্ষেত্রে ভয়টা হলো এর পরিবর্তনের গতি নিয়ে। যত দ্রুত মানুষ কাজ হারাচ্ছে, তত দ্রুত নতুন কাজ তৈরি হচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়। তাহলে সব মিলিয়ে আজকের এই গভীর বিশ্লেষণের শেষে এসে আমরা কি দেখছি? এতক্ষণ যেসব উৎস থেকে তথ্য ঘাটা হলো, তাতে একটা বিষয় খুব স্পষ্ট। পৃথিবীটা এখন এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে গেছে যে কোনো ঘটনাই আর বিচ্ছিন্ন নয়। একদমই না। হাজার মাইল দূরের হরমুজ প্রণালীর উত্তেজনা বা তেহরানের রকেট কিভাবে চেইন রিয়াকশনের মতো এসে ঘরের এসির তাপমাত্রার রিমোট কন্ট্রোল করছে বা ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক নামিয়ে দিচ্ছে, সেটা খুব পরিষ্কার। আবার একই সাথে দেখলাম কিভাবে প্রযুক্তি, বিশেষ করে এআই, একদিকে কর্পোরেট অফিসে হাজার হাজার কর্মীকে ছাঁটাইয়ের মুখে ফেলছে, অন্যদিকে ডিপ ফেক বা ভুয়া ভিডিও বানিয়ে চারপাশের বাস্তবতাকেই ম্যানিপুলেট করার চেষ্টা করছে। দৈনন্দিন জীবনের বাজেট থেকে শুরু করে রাজনৈতিক বোঝাপড়া সবকিছুই এই বৈশ্বিক ও প্রযুক্তিগত পরিবর্তনগুলোর সাথে যুক্ত। এই আলোচনা শেষে একটা বিষয় নিয়ে একটু ভাবা যেতে পারে। আমরা এমন একটা যুগে প্রবেশ করছি যেখানে টিকে থাকার লড়াইটা দুটো সম্পূর্ণ ভিন্ন ফ্রন্টে লড়তে হচ্ছে। দারুণ পয়েন্ট। একদিকে বাস্তব পৃথিবীতে প্রাকৃতিক জ্বালানির চরম সংকট সামাল দিতে হচ্ছে, যার জন্য হয়তো লাইট বন্ধ রাখতে হচ্ছে বা এসির তাপমাত্রা বাড়াতে হচ্ছে। অন্যদিকে ভার্চুয়াল জগতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি করা নিখুঁত ভুয়া তথ্যের বন্যায় আসল সত্যটাকে খুঁজে বের করার লড়াই করতে হচ্ছে। এই জায়গাটাতেই আমার একটা উস্কানিমূলক ভাবনা আছে। যখন এআই এত নিখুঁত হয়ে উঠবে যে প্রফেশনাল ফ্যাক্ট চেকাররাও আর আসল নকলের পার্থক্য ধরতে পারবে না, তখন একটা দেশ একই সাথে নিজেদের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা এবং ইনফরমেশন সিকিউরিটি বা তথ্য নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? বিষয়টা আসলেই একটু গভীরভাবে ভেবে দেখার মতো। জ্বালানি আর তথ্যের এই দ্বিমুখী সংকটের পৃথিবীতে অনেক বেশি সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই প্রশ্নটা সবার ভাবনার জন্যই রেখে যাওয়া হলো। আজকের এই গভীর বিশ্লেষণ বা ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো দিনে নতুন কিছু গুরুত্বপূর্ণ খবর আর তার পেছনের সমীকরণগুলো নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত চারপাশে কি ঘটছে সেদিকে নজর রাখা জরুরি এবং অবশ্যই তথ্য যাচাই করতে ভুলবেন না। সুয়েজ স্টুডিও বাংলা।